হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস হলো ই কমার্স এসইও। আজকে আমি এই ক্লাসে চেষ্টা করব যে ই কমার্স নিয়ে একটি কমপ্লিট ভিডিও দেওয়ার জন্য। আজকের এই ক্লাসে আপনি দেখতে পারবেন যে ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনি কি কি করলে আপনার ওয়েবসাইটটি কমপ্লিটলি একটি ই কমার্স এসইও হবে। হতে পারে এটা লোকাল এসইও এবং ন্যাশনাল এসইও। তবে লোকাল এসইও ক্ষেত্রে যে পার্থক্যগুলি থাকবে সেগুলো আমি বলে দেবো। আশা করছি আপনারা কমপ্লিটলি ভিডিওটা দেখবেন। তো প্রথমে আসি ই কমার্স কি। সাধারণত যেসব ওয়েবসাইটগুলি অনলাইনে প্রোডাক্ট সার্ভিস প্রোভাইড করে, যেমন হতে পারে মোবাইল, ল্যাপটপ ইত্যাদি ক্ষেত্রে যেসব প্রোডাক্ট বিক্রি করে, সাধারণত তাকে আমরা ই কমার্স বলে থাকি। ই কমার্সের ক্ষেত্রে অনেক কিছু হতে পারে, যেমন সফটওয়্যার হতে পারে, প্রোডাক্ট হতে পারে ইত্যাদি। তবে সাধারণ এখন আমরা আসি, যেমন আমরা আজকে শিখব টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, মেটা ট্যাগ, ইউআরএল, হেডিং ইত্যাদি। তবে আমি আপনাদেরকে প্রথমে বলি, যেমন আজকে শিখব টাইটেল, তারপর হলো ইউআরএল, তারপর হলো ইমেজ, এবং এরপরে হলো কন্টেন্ট, তারপর হলো সাইটের ক্ষেত্রে কি চেঞ্জিং প্রয়োজন সেগুলো, এরপরে হলো ক্যাটাগরি পেজ, এবং এরপরে হলো প্রোডাক্ট পেজ। তো আশা করছি আপনারা যদি কমপ্লিটলি ভিডিওটা দেখেন, তো আশা করছি আপনাদের সম্পূর্ণ একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে। তো এখন আমরা আসি প্রথমে টাইটেলের ক্ষেত্রে কি করণীয়। ই কমার্স এসইও এর ক্ষেত্রে সাধারণত টাইটেলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে বিষয়গুলি মাথায় রাখতে হবে, যেমন হতে পারে আপনার টাইটেলে আপনি প্রাইমারি কিওয়ার্ডটা রাখবেন। তো আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে টাইটেল বলতে আমরা কোন টাইটেলকে বোঝাচ্ছি। তো আপনার প্রাইমারি কিওয়ার্ডটা অবশ্যই রাখবেন, এবং কিওয়ার্ডটা যেন অবশ্যই H1 ট্যাগে থাকে, এবং আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার ব্র্যান্ডের টাইটেল অপটিমাইজেশন থাকে। এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা আপনাদের না দেখলে বুঝবেন না। যেমন আমি সার্চ যদি করি, এখানে বেস্ট ল্যাপটপ লিখি, দেখেন আমি যখন লিখলাম বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, এখানে দেখেন যে এটা লেখার পর দেখেন স্টার্টিং যে লেখাটি আসছে, এটাই সাধারণত আমরা এখানে এটা কথা বলছি, ইউজ ইউর ওয়েবসাইট ব্র্যান্ড ইন দ্য টাইটেল ব্র্যান্ড অপটিমাইজেশন, এটাকে আমরা এটার কথা বলছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা কি কাজ। আমি আবার দেখাচ্ছি আপনাকে, এই যে এখানে কিওয়ার্ডের পর যে তার ব্র্যান্ড নেমটি ইউজ করা হয়েছে, এটাই সাধারণত আমরা ব্র্যান্ড অপটিমাইজেশন বলি টাইটেলের ক্ষেত্রে। এরপরে হলো আপনার টাইটেলটি চেষ্টা করবেন 60 ক্যারেক্টার ভিতর, যেটা আমি পূর্বে আপনাদেরকে বলেছি যে আপনার টাইটেল ক্ষেত্রে আপনি অবশ্যই পিক্সেলটা ফলো করবেন, কারণ ক্যারেক্টার ফলো করার ক্ষেত্রে কিছুটা বেশ কম হতে পারে, যেমন কম বেশি। তবে আপনি এই ক্ষেত্রে অবশ্যই পিক্সেলটা ট্রাই করবেন, যেটা আমি পূর্বে বলে দিয়েছি। এবং আপনি অবশ্যই ইউজ অ্যাকশন ওয়ার্ডস লাইক বাই, অনলাইন ইত্যাদি। ফর এক্সাম্পল, আপনি যদি যখনই আপনি এই টাইটেলের এমন লেখা হতো যেমন বেস্ট শিপ, এই ধরনের কথা যদি থাকতো, তো অবশ্যই এখানে ক্লিক থ্রু রেটটা একটু বেশি থাকতো, কারণ এই ক্লিক থ্রু রেট অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি যদি দেখি আপনাদের বলি, যেমন এখানে যদি একটি ওয়েবসাইট থাকে এবং সেখান থেকে লেখা থাকে বেস্ট চিপ ল্যাপটপ ইন বাংলাদেশ, এক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে মানুষ সাধারণত তাদের ক্যাটাগরি অর্থাৎ তার কিওয়ার্ড অনুযায়ী সার্চ করে, এবং তার সাথে মিল রেখে যে কিওয়ার্ডটা আপনি ইউজ করবেন, যেটা আপনি সিটোয়ার তৈরি করতে সাহায্য করে। কারণ আপনি যদি নিচে আসেন এবং নিচে এই ওয়েবসাইটে ক্লিক বেশি পড়ে, তখন উপরে যে ওয়েবসাইটগুলি থাকে এগুলোকে র্যাঙ্ক ড্রপ করবে আস্তে আস্তে, কারণ তখন গুগল মনে করবে যে এই ওয়েবসাইটটা থেকে এই ওয়েবসাইটের টাইটেলই অত্যন্ত ইনফরমেটিভ এবং মানুষ গ্রহণযোগ্য। এক্ষেত্রে অবশ্যই আপনার টাইটেলের ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য আপনি মডিফায়ার ইউজ করতে হবে, যেটা আমি পূর্বে আপনাদের এসইও ক্লাসে বলে দিয়েছি। তো এরপরে একটি এসইও ক্লাস আছে, আপনি আশা করছি সেই ভিডিওটা দেখবেন। ওর ক্ষেত্রে আপনাদের কমপ্লিট একটি আমি অন পেজ এবং টেকনিক্যাল এসইও নিয়ে কমপ্লিট আমি 100+ টপিক রাখার চেষ্টা করবো, যাতে করে আপনাদের কমপ্লিট এসইও সম্পর্কে ধারণা চলে আসে। আশা করছি আপনি ওই ভিডিওটি দেখবেন। তো এখন যেটা হলো, আপনারা টাইটেলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মডিফায়ার ইউজ করবেন, যেটার ক্ষেত্রে আমি 2টি ওয়ার্ড অ্যাড করেছি, যেমন বাই, অনলাইন ইত্যাদি, এবং আরও ইউজ করতে পারেন, যেমন হতে পারে বেস্ট, শিপ ইত্যাদি। এরপরে আসি আমরা ইউআরএল এর ক্ষেত্রে কি করবেন। সাধারণত ইউআরএল এর ক্ষেত্রে অনেকে এই ধরনের ইউআরএল ইউজ করে থাকে, তো এটা কখনোই এসইও ফ্রেন্ডলি ইউআরএল না। এবং আপনার ইউআরএল এর ক্ষেত্রে অবশ্যই আপনি মেইন যে কিওয়ার্ডটা থাকবে ওইটা অবশ্যই ফোকাস করার চেষ্টা করবেন, এবং ইউআরএলটা যেন কমপ্লিটলি শর্ট হয়। আপনি অ্যাভয়েড করবেন যেন লং টেল ইউআরএল না হয়, কারণ লং টেল ইউআরএল গুগলের কাছে প্রিয় না।
অ্যাকর্ডিং টু এক্সপার্ট অনেকে মনে করেন যে শর্ট টেল ইউআরএল এটা র্যাঙ্কিং ক্ষেত্রে অনেক ভালো পারফর্ম করে। সো আশা করছি আপনারা শর্ট টেল কিওয়ার্ড চেষ্টা করবেন এবং প্রপার রিডাইরেকশন, অর্থাৎ আপনার যে পেজগুলিতে 404 আছে এইগুলো আপনি রিডাইরেক্ট করে রাখবেন। কারণ অনেক সময় আপনার ওয়েবসাইটে 404 পেজ থাকতে পারে। এটা হলো 404 পেজ হলো, যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে যদি যাই, যেমন একটা ওয়েবসাইটে যাই, এখানে যে ইউআরএলটা দেওয়া আছে এটা হলো শর্ট ইউআরএল। তো আশা করছি আপনারা লং টেল ইউআরএল অ্যাভয়েড করবেন। 404 যেটা করবেন সেটা হলো যে আমি যদি এটাকে একটু মডিফাই করি, তারপরে এন্টার দিই, দেখেন এখানে যে পেজটি মানে পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে হয় যে এটা এখানে পেজ ক্রিয়েট হয় যেটা আপনার অজান্তে অথবা আপনারা তৈরি করেন হয়তো ভুলে যান। এক্ষেত্রে আপনারা এইটাকে রিডাইরেক্ট করবেন। তো রিডাইরেক্ট করার ক্ষেত্রে যেটা করবেন, সাধারণত আপনি কন্ট্যাক্ট পেজের সাথে কানেক্ট করে দেবেন। কারণ আপনি যদি টার্গেট পেজের সাথে এটা করে দেন তো এটা লোডিং স্পিড একটু ইফেক্ট পড়ে। তো এক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করবেন এবং চেষ্টা করেন, অথবা আপনি রেলেভেন্ট যে পেজ থাকে ওরকম তো অবশ্যই সেটার সাথে দিবেন। যদি আপনি রেলেভেন্ট না হয়, কোনো পেজ না থাকে, এক্ষেত্রে অবশ্যই আপনি কন্ট্যাক্ট পেজের সাথে দিবেন। এটা আসলে ভালো প্র্যাকটিস। এবং যদি আপনার রেলেভেন্ট পেজ থাকে, যেমন আপনি একটি ল্যাপটপ নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করেছেন এবং সেই পেজটি এরকম হয়েছে যেটা মানুষ আপনার ইউজার এটা জানে, তো এক্ষেত্রে অবশ্যই আপনার ল্যাপটপ রিলেটেড যে পেজ এবং ক্যাটাগরি থাকে ওটার সাথে অবশ্যই আপনি রিডাইরেক্ট ওই পেজের সাথে করে দিবেন, এটা বেস্ট। এরপরে আসি যেটা হলো আপনার স্ট্রাকচারটা কেমন হবে। ইউআরএল স্ট্রাকচারটা হবে এরকম, দেখেন স্টার্টের ক্ষেত্রে আমি যেটা এটা নিয়েছি যে বেস্ট ল্যাপটপ, এখানে ল্যাপটপ হাইফেন নোটবুক স্ল্যাশ ল্যাপটপ, এখানে এটা হবে না, এখানে হবে এটা। তো অবশ্যই চেষ্টা করবেন এরকমের ইউআরএল রাখার জন্য, অর্থাৎ আপনার যে মেইন যে কিওয়ার্ডটা এটা আপনার ইউআরএল রাখার চেষ্টা করবেন। এরপরে আসি ইমেজের ক্ষেত্রে। ইমেজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফাইল নেম সিলেক্ট করতে হবে। যখন আপনি আপনার ওয়েবসাইটে আপনি যে প্রোডাক্টটি অ্যাড করবেন এর পূর্বে আপনার ফাইল নেমটাকে রিনেম করে নেবেন। রিনেম করার ক্ষেত্রে হতে পারে আপনি কিওয়ার্ড ফোকাস করে যে কিওয়ার্ড দিয়ে আপনি টার্গেট করবেন অবশ্যই সেই কিওয়ার্ড রিলেটেড আপনার ইমেজ থাকা উচিত। তবে যেহেতু আপনার প্রোডাক্টে অথবা আপনার কিওয়ার্ড যেহেতু একটি প্রাইমারি ক্যাটাগরি থাকে, তো অবশ্যই আপনি সব ফাইলের নেম একই দেবেন না, অর্থাৎ আপনি কিছু প্রোডাক্টের নাম চেঞ্জ করে দেবেন। হতে পারে এখানে বেস্ট ইত্যাদি অ্যাড করবেন এবং আপনি প্রোডাক্টকে যে ইউনিক নাম সেটাও অ্যাড করে দেবেন, এটা হলো বেস্ট। এরপর হল অল্টার টেক্সট। অল্টার টেক্সট হলো গুগলের ল্যাঙ্গুয়েজ। এটা সাধারণত গুগল বুঝতে পারে যে আপনি যতই ট্যাগ ইউজ করেন না কেন গুগল মূলত অল্টার টেক্সটই বুঝতে পারে। এটা আপনার মেইন কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন। তবে যদি একাধিক ফটো ইউজ করেন বা ইমেজ, এক্ষেত্রে অবশ্যই আপনি একবার আপনার মেইন কিওয়ার্ড ইউজ করার পর আপনার এলএসআই যে কিওয়ার্ড আছে ওগুলো আপনি অন্য প্রোডাক্টে ইউজ করবেন। এরপর হলো টাইটেল ট্যাগ। আপনার ইমেজ যখন আপলোড করবেন তখন একটি টাইটেল ট্যাগ দিতে অপশন পাবেন, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ডিফল্ট থাকে, এটা আমি আপনাকে দেখাবো পরবর্তী ক্লাসে সম্ভবত। এই টাইটেল ট্যাগটি আপনি দিয়ে দিবেন। এরপর তো এখন হলো জিও ট্যাগ। জিও ট্যাগ হলো ইমেজে একটি লোকেশন সেট করা। যেমন আপনি সার্ভিস প্রোভাইড করেন ঢাকাতে, ধানমন্ডিতে, উত্তরায়, মিরপুর ইত্যাদি। তো এইরকম সেকশনে যদি আপনি ইমেজ সেকশনে র্যাঙ্ক পেতে চান, এটা এসইওর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ। যেমন আমি আপনাদেরকে দেখাই, যদি আমি গুগলে যাই এবং এখানে সার্চ করি, ধরেন লিখলাম এবং এখানে ইমেজে গেলাম, তো দেখেন এখানে যে ইমেজগুলি আসছে এক্ষেত্রে আপনাকে যদি জিও ট্যাগ অ্যাড করেন এবং নির্দিষ্ট এলাকা ভিত্তিক, এক্ষেত্রে অবশ্যই আপনি একটি ভ্যালু পাবেন। তো এই জন্য আপনাকে অবশ্যই জিও ট্যাগ ইউজ করা প্রয়োজন। তবে এখন যেহেতু ই কমার্সের ক্ষেত্রে একাধিক ইমেজ থাকে, এক্ষেত্রে কি আপনি সব ইমেজে কি জিও ট্যাগ অ্যাড করবেন? জি না, এটা আসলে পসিবল হয় না, কারণ একাধিক ইমেজে বা একাধিক প্রোডাক্টে জিও ট্যাগ অ্যাড করা সম্ভব হয় না। তো এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যতটা পারেন, যেমন হতে পারে 4 থেকে 5টা এরকম কিছু আপনি করতে পারেন। তবে যদি সময় সাপেক্ষে যদি আপনি সময় পান, এক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন যথাসাধ্য যে কয়টি পারেন। তবে যদি আপনার ন্যাশনাল এসওর ক্ষেত্রে হয়, এক্ষেত্রে আপনার জিও ট্যাগ করার কোনো মানি হয় না। এটা শুধু লোকাল এসওর জন্য জিও ট্যাগ অ্যাড করতে হয়। জিও ট্যাগ অ্যাড করার জন্য বেসিক্যালি আপনি এই টুলটা যাবেন, আমি আপনাদেরকে এই টুলটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে গিয়ে আপনি শুধু এখানে ইমেজটা সিলেক্ট করবেন। যেমন আমি যাই একটা ইমেজ সিলেক্ট করলাম, তারপর এখানে গেলাম,
তো ইমেজটি আপলোড করার পর এরপরে আপনি যাবেন গুগল ম্যাপসে। গুগল ম্যাপসে গিয়ে আপনি আপনার লোকেশনটা সেট খুঁজে বের করবেন। যেমন আমি সেট করলাম ঢাকা। তো এখানে দেখেন ঢাকা এরিয়াটি সিলেক্ট হয়ে গেল। এক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে ল্যান্ডিটিউড নামে লঙ্গিটিউড নামে যে একটি অপশন আছে এখান থেকে সিলেক্ট করে এক কমা পর্যন্ত যাবেন। এটাকে বলা হয় ল্যান্ডিটিউড এবং এটা এখানে এসে পেস্ট করে দিবেন। এরপর হলো আপনি এখানে যাবেন, এটা ভ্যালিড দেখাচ্ছে না, এই পর্যন্ত নিবেন, তারপর এটা দেখাচ্ছে না। তারপর হলো আপনি এই পরবর্তী কমা থেকে আপনি এই কমা পর্যন্ত নিবেন। এটা নেওয়ার পর আপনি এখানে সিম্পলি আবার এটা দিয়ে দিবেন লঙ্গিটিউড। দেওয়ার পর আপনি এখানে রাইট এক্সিটটা ক্লিক করার পর আপনি এখান থেকে ইমেজটি ডাউনলোড করবেন। তো দেখেন এখানে ফটোতে যে এক্সিট ট্যাগ এটা ঠিক হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনি এখানে ডাউনলোড করলেই আপনার জিও ট্যাগ অ্যাড হয়ে গেছে। তো আশা করছি জিও ট্যাগ কেউ অ্যাড করেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তবে এক্ষেত্রে আপনি যেটা ফলো করবেন, আপনি সব প্রোডাক্টের ক্ষেত্রে যে করবেন এমনটা না। তা আপনি সময় সাপেক্ষ মনে করে যেটা আপনি যে কয়েকটি প্রোডাক্টটা করতে পারেন আপনি করবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আপনার ন্যাশনালিটির ক্ষেত্রে এটা করার কোনো প্রয়োজন নেই। এরপরে হলো আমাদের ইউনিক ডেসক্রিপশন। তো ইউনিক ডেসক্রিপশন দেওয়ার একটু কঠিন, কারণ আপনি হতে পারে এইচপি ল্যাপটপ। এখন এইচপি ল্যাপটপের ক্ষেত্রে আপনি কিছু ফিচার অবশ্যই সেম থাকে যেটা পরিবর্তন করা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি অবশ্যই পরিবর্তন করতে পারেন। যেমন হতে পারে এর সময় কিছু বর্ণনা দেওয়া, যেটা আপনি একটু উল্টে পাল্টে লিখতে পারেন এবং চেষ্টা করবেন একটু লম্বা ডেসক্রিপশন দেওয়ার জন্য, যাতে করে ইউজারকে আপনি অ্যাট্রাকটিভ করতে পারেন। এবং এই ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আপনি বুলেট পয়েন্ট এবং নাম্বার ইউজ করতে পারেন। এরপর হলো রিডিউস সাইজ, অর্থাৎ আপনার ইমেজ সাইজটি সর্বশেষ মানে আপনি যেটা বলি কমিয়ে নেবেন। যেটা আমি একটা টুল ইউজ করবেন আপনার ইমেজ অপটিমাইজেশন করার পর। আপনি সাধারণত ইমেজটা সিলেক্ট করার পর আপনি যাবেন একটি ইমেজ, আমি সিলেক্ট করি একটা টুল, ইমেজ কম্পিউটার লিখে আমি সার্চ করি। তো দেখেন এই একটি টুল আছে যেটা আপনি ইউজ করতে পারেন। এখান থেকে গিয়ে আপনি এখানে আপনি ইমেজটা আপলোড করবেন। তারপর আপনি আমি দেখাই একটু, এখান থেকে ইমেজটা আপলোড করবেন। তারপর সিম্পল এখান থেকে ডাউনলোড করবেন, দ্যাটস এনাফ। এই হলো আপনাদের ইমেজ অপটিমাইজেশন। এখন হলো জিও ট্যাগ। জিও ট্যাগ কি? জিও ট্যাগ আপনি তখন ইউজ করবেন যখনই আপনি কোনো লোকাল বিজনেস নিয়ে কাজ করবেন। যেমন হতে পারে বাংলাদেশ, হতে পারে আর যদি আপনি ন্যারো করেন যেমন ঢাকাতে, ধানমন্ডি, মিরপুর ইত্যাদি। বেসিক্যালি আপনার ইউনিক কোনো আপনি ছোট এরিয়াতে যদি কাজ করেন, এক্ষেত্রে আপনাকে জিও ট্যাগ হেল্প করবে। কারণ জিও ট্যাগকে হলো আপনার লোকেশন সেট করে দেওয়া, আপনার ইমেজটাকে একটি লোকেশন সেট করে দেওয়া, যেটাকে আমরা জিও ট্যাগ বলি। আমি কিভাবে অ্যাড করবে দেখাচ্ছি। তবে কিছু আর জিও ট্যাগ ক্ষেত্রে আপনি যে বেনিফিটটা পাবেন সেটা হলো যে এই, যখন আপনি গুগল সার্চ করবেন, তো অনেকে দেখবেন গুগল সার্চ করার পর এখানে দেখেন ইমেজ সার্চ করবে। তো ইমেজ সার্চ করার সময় এখানে দেখেন কিছু ইমেজ যে র্যাঙ্ক করছে, এক্ষেত্রে অবশ্যই আপনি জিও ট্যাগ অ্যাড করার একটা বেনিফিট আপনি পেয়ে যাবেন। তো আশা করছি জিও ট্যাগ কেন অ্যাড করবেন আপনি বুঝতে পেরেছেন। তো এরপর হলো জিও ট্যাগ কিভাবে অ্যাড করবেন। জিও ট্যাগ অ্যাড করার জন্য বেসিক্যালি আপনি যেটা করবেন, গুগলে যাবেন এবং এই টুলটা সার্চ করবেন। তবে আপনি কি সাধারণত এমন সার্চ করেন, যেমন আপনি সার্চ করেন এখানে অনলাইন ইমেজ জিও ট্যাগ, এতটুকু সার্চ করেন। তো এখানে দেখেন মাল্টিপল ওয়েবসাইট আছে যেগুলো আপনাকে জিও ট্যাগ অ্যাড করতে হেল্প করবে। তো আশা করছি আপনি এক্ষেত্রে আপনি যে এই টুলটা ইউজ করবেন এমনটা না, তবে এই টুলটা একটি পেইড টুলস। তো আমি দেখাচ্ছি আপনি কিভাবে ফ্রিতে অ্যাড করবেন। তো এই জন্য আপনি সিম্পলি এখানে গিয়ে
ফাইলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ফাইলটি আপলোড করবেন। আপলোড করার পর আপলোড হয়ে গেলে আপনি গুগলে যাবেন, গুগল ইমেজে গুগল ম্যাপে যাবেন। গুগল ম্যাপে গিয়ে আপনি আপনার লোকেশনটা খুঁজে বের করবেন। যেমন আমি সার্চ করলাম ঢাকা, ঢাকা সার্চ করার পর এখান থেকে কমপ্লিটলি ঢাকা সিলেক্ট হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে যে @ থেকে আপনি সিলেক্ট করে আপনি কমা পর্যন্ত নেবেন, এটাকে বলা হয় ল্যান্ডচুইট। এটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এরপরে আপনি আবার এই কমার পর থেকে এখানে আছে দেখেন, এই কমা পর্যন্ত আবার নেবেন, এটাকে বলা হয় লঙ্গিচুইট। দেওয়ার পর আপনি এখান থেকে রাইট এক্সিট ট্যাগ, তো দেখেন ট্যাগ অ্যাড হয়ে গেছে। এরপরে আপনি এখানে ডাউনলোড করবেন। আমি আবার বলছি কিভাবে করবেন, যদি হ্যাসেল। আপনি প্রথমে ইমেজটা এখান থেকে আপলোড করবেন। আপলোড করার পর এরপর আপনি গুগল ম্যাপে যাবেন। ম্যাপে যাওয়ার পর আপনি এখান থেকে এই @ থেকে সাইন থেকে আপনি কমা পর্যন্ত নেবেন। নেওয়ার পর এটাকে বলা হয় ল্যান্ডচুইট। পরবর্তীতে আপনি আবার এই কমা থেকে আপনি এই কমা পর্যন্ত নেবেন। নেওয়ার পর আপনি এখানে সিম্পলি টুলে দিবেন। দেওয়ার পর আপনি এখানে রাইট এক্সিট ট্যাগ দিবেন। তারপর আপনি এখান থেকে ইমেজটি ডাউনলোড করবেন। তো আপনি হয়ে গেল ইমেজ ট্যাগ সিলেক্ট করা, যেটাকে আমি বলছি জিও ট্যাগ। তো এরপর হলো আমাদের ইউজ ইউনিক ডেসক্রিপশন। তো ইউজ ইউনিক ডেসক্রিপশন যেটা করবেন, যেমন হতে পারে এইচপি ল্যাপটপ। এখন এই ল্যাপটপের ক্ষেত্রে কিছু নাম বা কিছু ওয়ার্ড আপনাকে স্পেশালি ব্যবহার করতেই হবে, যেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না। তো এক্ষেত্রে ইউনিক কিভাবে করবেন, এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন একটু লং দেওয়ার জন্য, যাতে করে আপনি কিছু ওয়ার্ড অ্যাড করতে পারেন বাড়তি, এবং এটা গুগল পছন্দ করে। তো এক্ষেত্রে আপনি অন্যদের থেকে একটু ডিফারেন্ট লেখার চেষ্টা করবেন। যেমন হতে পারে আপনি নাম্বার ইউজ করবেন আপনার ইউনিক ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে, বুলেট পয়েন্ট ইউজ করবেন ইত্যাদি। এবং কোশ্চেন ক্ষেত্রে আপনি যেন ইউজার যেন কোশ্চেন করে আপনার অ্যান্সারটা পায়, আপনার প্রোডাক্ট ডেসক্রিপশন এমনটা সিলেক্ট করে দেবেন। যেমন আমি যদি এখানে যাই, দেখেন স্পেশালি বোঝানোর জন্য, এখানে যে এটা ক্লিক করি, তো দেখেন এখান থেকে তারা ডেসক্রিপশনটা দিয়েছে। এরকম একটি ডেসক্রিপশন আপনি দিবেন, যাতে করে আপনার তাদের থেকে উলট পালট হয় এবং এক্ষেত্রে আপনার কপিরাইট যেন না হয়। তবে যেমন এখানে হতে পারে, যেমন এই ব্র্যান্ড নেম অ্যাপল, এটা তো আমি চেঞ্জ করার কোনো উপায় নেই। তবে এক্ষেত্রে তারা যদি ব্র্যান্ডটা এখানে দিয়েছে, আপনি ট্রাই করেন সবার উপরে দেওয়ার জন্য। এরকম কিছু ট্রাই করে আপনি ঘুরিয়ে দিবেন, যাতে করে আপনাকে ইউনিক হয় আপনার প্রোডাক্ট ডেসক্রিপশনটি। এরপর হলো আমাদের রিডিউস সাইজ, অর্থাৎ আপনি ইমেজটি অপটিমাইজ করার পর যেটা করবেন, সেটা হলো যে ইমেজটি কম্প্রেস করবেন, অর্থাৎ আপনি ফাইল সাইজ একটু ছোট করবেন। তবে এক্ষেত্রে যেহেতু ই কমার্সের ক্ষেত্রে অথবা অবশ্যই আপনার ইমেজটি হাই কোয়ালিটি হওয়া ভালো। যেমন হতে পারে আপনি যদি ইউজারকে যদি প্রোডাক্টটি দেখে ভালো না লাগে, সে অবশ্যই আপনি প্রোডাক্টটি কিনবে না। কিন্তু এক্ষেত্রে যদি আপনি সাইটটা রিডিউস না করেন ইমেজ সাইজটা, এক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি আপনার লোডিং স্পিডের ক্ষেত্রে প্রবলেম করবে, যেটা আসলে ইউএক্স এর জন্য একটি ব্যাড ইফেক্ট। তো আপনি চেষ্টা করবেন যতটা পারেন সম্ভব অতটা রিডিউস করার জন্য, তবে যেন ইমেজের কোয়ালিটি যেন নষ্ট না হয়ে যায়। তো এক্ষেত্রে আপনি সিম্পলি একটা টুল ইউজ করতে পারেন, যেমন আমি পূর্বে দেখিয়েছিলাম আপনাদেরকে। এই টুল ইউজ করবেন, ইমেজ কম্পোজার যেটাকে বলি। আপনি এখান থেকে এই সিম্পলি একটা যে কোনো টুল আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনি ইমেজ আপলোড করবেন। আপলোড করার পর যেমন আমি ইমেজটি আপলোড করলাম, আপলোড করার পর ইমেজটি কম্প্রেস করছে তারা। দেখেন যখন কম্প্রেস হয়ে গেল, তখন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর এখান থেকে আপনি আরেকটি সিস্টেম করতে পারবেন, যে আপনি কতটা চাচ্ছেন আপনি ইমেজটি ইউনিক করার জন্য অথবা আপনি সাইজটি কমানোর জন্য। এখানে দেখেন এইটি বার আছে, এখান থেকে আপনি ইচ্ছে করলে কমাতে বাড়াতে পারবেন। দেখেন আপনি ইচ্ছে মতো, যাতে করে আপনি
ইমেজ কোয়ালিটি নষ্ট না হয়, এটা দিয়ে খেয়াল রাখবেন। এবং এটা করার পর আপনি এখানে এসে গেলে আপনি একাধিক ইমেজ আপলোড করার পর আপনি একসাথে সবগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি ইমেজ কীভাবে কম্প্রেস করবেন বা সাইজ কীভাবে কমাবেন আসলে আপনি বুঝতে পেরেছেন। তো এরপরে যে বিষয়টা, এরপরে হলো কন্টেন্ট। তো কন্টেন্টের ক্ষেত্রে অবশ্যই ই কমার্সের জন্য কন্টেন্ট দিতে হয়। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, অবশ্যই কন্টেন্ট প্রয়োজন, কারণ আমি আপনাদেরকে বলছি পরে আপনি কন্টেন্ট কোথায় দিবেন এবং কীভাবে দিবেন আমি বলছি। তো এক্ষেত্রে আপনি যেটা করবেন, প্রথমে ইউনিক, আপনি কন্টেন্ট যেন ইউনিক হয়, কারণ যেহেতু সবাই একই প্রোডাক্ট নিয়ে কাজ করে একাধিক ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি কন্টেন্ট লেখার ক্ষেত্রে অবশ্যই আপনি মাথায় রাখতে হবে যেন ইউনিক হয়। এবং চেষ্টা করবেন অ্যাভয়েড ডুপ্লিকেট কন্টেন্ট। কারণ ডুপ্লিকেট কন্টেন্ট বলতে আমি ওটা বোঝাচ্ছি যে আপনার ওয়েবসাইটে আপনি একই শব্দ বা একই কন্টেন্ট বারবার যেন ইউজ না হয়। এক্ষেত্রে আপনি ট্রাই করবেন ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করার জন্য। যেমন আপনি যদি একটা টাইটেল দেন ক্রিয়েট ইউনিক কন্টেন্ট, আমি বোঝানোর জন্য বলছি যে বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, অ্যান্ড এই টাইটেল যদি ডাবল টাইটেল দিয়ে আরেকটা পেজ করেন বা অন্য কোনো পোস্ট করেন, এক্ষেত্রে আপনি ডুপ্লিকেট দেখাবে। তো কন্টেন্টের ক্ষেত্রে এটা একটি ব্যাড ইফেক্ট পড়ে। তো চেষ্টা করবেন আপনি কন্টেন্টটা ডুপ্লিকেট যেন না হয়, এদিকে খেয়াল রাখবেন। এরপর হলো আপনি রাইট ফর হিউম্যানস নট ফর সার্চ ইঞ্জিন। আপনি কন্টেন্টটা যেন মানুষের জন্য হয়, এবং সার্চ ইঞ্জিন ফেলই না হয়। কারণ এখানে গুগল, অবশ্যই আপনি জানেন যে আপনারা র্যাঙ্ক বেং বা বাট অ্যালগরিদম আপডেটের পর গুগল আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট আছে আপনি কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ডটি বসে এটা গুগল বুঝতে পারে এখন। যেমন আপনি যখন মেইল করেন, মেইলের ক্ষেত্রে দেখেন আপনি যখন বেস্ট লেখেন, বেস্ট লেখার ক্ষেত্রে যখন বিই লেখেন, যেমন আমি একটু উদাহরণ হিসেবে বলি না, তাকে দেখা বলার নেই, যখন মেইলের ভিতরে বেস্ট লিখতে যান, যখন বিই আপনি টাইপ করেন, তখন আপনাকে মেইলের ভিতরে সাজেস্ট করে এসটি, অর্থাৎ এটা হয় এনএলপির কারণে, মেশিন লার্নিং প্রসেস, যেটার কারণে আপনাকে অবশ্যই আপনি কন্টেন্টটা ইউনিক এবং ডুপ্লিকেট মুক্ত এবং আপনি কন্টেন্ট হিউম্যানের জন্য পড়া কিন্তু খুব ইজি হয়, এটা আপনি ট্রাই করবেন। এবং আপনি চেষ্টা করবেন ডো ইন্ডেক্স অল পেজ হুইচ আর নট নেসেসারি টু ইন্ডেক্স, অর্থাৎ আপনি যে পেজগুলি গুগলে ইন্ডেক্স করা প্রয়োজন নাই ওই পেজগুলো আপনি কখনোই ইন্ডেক্স করাবেন না। যেমন হতে পারে আপনি কিছু পেজ আছে যেগুলো আপনি শুধু ভিজিটরের জন্য এবং এটা আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন না, তো চেষ্টা করবেন ওই পেজগুলোই আপনি কখনো ইন্ডেক্স যেন না হয়। এটা সাধারণত আপনি robot.txt দিয়ে আপনি এগুলো ব্লক করে রাখতে পারবেন। তো এ নিয়ে আমাদের ক্লাস আছে, সামনে আপনি দেখতে পাবেন আশা করছি। তো এরপর হলো ফ্রিকোয়েন্টলি আপডেট ওল্ড কন্টেন্ট। তো এক্ষেত্রে আপনার যেমন সাধারণত পেজের ক্ষেত্রে এটা আপডেট করা হয় না, নর্মালি সাধারণত পোস্ট এবং ক্যাটাগরি পেজের ক্ষেত্রে আপডেট হয় রেগুলারলি। এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার ওল্ড কন্টেন্টটা যেন আপডেট হয়, অর্থাৎ নতুন যে ফিচারগুলি আসছে এগুলোর জন্য আপনি ইমপ্রুভমেন্ট করেন। যেমন হতে পারে আপনি যদি লেখেন বেস্ট ল্যাপটপ ইন 2020, তো এক্ষেত্রে দেখেন এটি ওল্ড হয়ে গিয়েছে, তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে টাইটেলটা মডিফাই করতে হবে। যেমন হতে পারে বেস্ট ল্যাপটপ ইন 2021, এরকমভাবে আপনি হোল কন্টেন্টটি চেঞ্জ করবেন যাতে করে আপনি আপডেটের সাথে থাকতে পারেন। এরপর হলো ইমপ্রুভ এঙ্গেজমেন্ট টু ইমপ্রুভ র্যাঙ্কিং, অর্থাৎ আপনি যে কন্টেন্ট লিখবেন এই কন্টেন্ট লেখার ক্ষেত্রে আপনার ভিজিটরকে যেন তারা যে জিনিসটা চাচ্ছে সেটা যেন কমপ্লিটলি পায়। কিন্তু যেহেতু ই কমার্সের ক্ষেত্রে কন্টেন্ট পড়া হয় না, এটা বেসিক্যালি দেওয়া হয় নিচের দিকে, তো আপনি চেষ্টা করবেন ইউজার ফ্রেন্ডলি করে রাখার জন্য। এবং লিঙ্ক রিলেটেড কন্টেন্টস, এক্ষেত্রে বলি লিঙ্ক রিলেটেড কন্টেন্ট বলতে এটা বোঝায় আপনার ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং হলো আপনি যখন একটি ওয়েবসাইটের ভিতরে এক পেজ থেকে অন্য পেজে অথবা এক পোস্ট থেকে অন্য পোস্টে যখন লিঙ্ক করেন, এটাই সাধারণত ইন্টারনাল লিঙ্কিং বলে। এবং আপনি এখানে এক্সটার্নাল লিঙ্কিংও চলে, কারণ যেহেতু লিঙ্ক রিলেটেড, অর্থাৎ আপনি মনে করেন আপনি ল্যাপটপ সেল করেন, তো এক্ষেত্রে অবশ্যই আপনি যারা মাউস বিক্রি করে, অর্থাৎ আপনার কম্পিউটারে নয় বেসিক্যালি সাধারণত, তাদেরকে আমি এক্ষেত্রে এক্সটার্নাল লিঙ্ক দিতেই পারেন, এটা স্বাভাবিক। তবে এক্ষেত্রে আমরা সাধারণত সাজেস্ট করি না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কতটা এক্সটার্নাল লিঙ্ক দিতে পারেন। এরপর হলো যে ইন্টারনাল লিঙ্কের ক্ষেত্রে ধরেন আপনি ল্যাপটপ সেল করেন, এক্ষেত্রে আপনার একটি পেজ আছে বা একটা পোস্ট আছে যেখানে, অথবা একটা ক্যাটাগরি আছে যেখানে আপনি মাউস নিয়ে বলেছেন, অথবা মাউস নিয়ে আপনার একটি প্রোডাক্ট পেজ আছে, তো এক্ষেত্রে অবশ্যই আপনি ল্যাপটপ পেজ থেকে একটি আপনার মাউস যেখানে পেজটি আছে ওখানে আপনি লিঙ্ক করে দিতে পারেন। এরকম ক্ষেত্রে আপনি এরকম রেলেভেন্ট যেটি আছে সবগুলো আপনি ইচ্ছা করলে ট্রাই করে লিঙ্ক করতে পারেন। মাউস হতে পারে এই ধরুন এটিসি, যেমন ব্যাটারি হতে পারে ল্যাপটপের ইত্যাদি। এক্ষেত্রে রিলেটেড যে প্রোডাক্টগুলি থাকবে আপনি চেষ্টা করলে এগুলোকে লিঙ্ক করে দিতে পারেন, এবং এর একটি র্যাঙ্কিং ফ্যাক্টর যদি বলি। এরপর হলো সাইট।
সাইটের ক্ষেত্রে যেগুলো ফলো করবেন আমি সেটা হলো আর্কিটেকচার। একটি সাইটের আর্কিটেকচার কেমন হওয়া উচিত এটা আপনার সাধারণ হিউম্যান হিসেবে চিন্তা করা উচিত, কারণ একটি ভিজিটর যখনই আপনার ওয়েবসাইটে আসবে তখন যদি তার ইনফরমেশন প্রপারলি না পায় এক্ষেত্রে অবশ্যই একটি ব্যাড ইফেক্ট। তো আপনি চেষ্টা করবেন ইউজার ফ্রেন্ডলি করে আপনার সাইট আর্কিটেকচারটা সাজানোর জন্য। এবং এরপর হলো সাইট ব্রেড কামস, যেটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ই কমার্স সাইটের জন্য। তো এক্ষেত্রে সাইট ব্রেড কামস যদি আমি আপনাদের দেখাই, উদাহরণ হিসাবে এটা দেখানো উচিত। আমি গুগলে গিয়ে সার্চ করে আপনাকে উদাহরণ হিসাবে দেখাই। তো এখানে দেখেন আমি যখন সার্চ করলাম সাইট, এখানে দেখেন একাধিক আছে, তো আমি এটা ওপেন করি। তো দেখেন প্রথমে ছিল প্রোডাক্ট, এরপর ছিল ব্র্যান্ড, এরপর ডিলস এবং সার্ভিস। তো যেমন এখানে দেখেন প্রথমে ছিল বাই, তারপর কম্পিউটার এবং ট্যাবলেটস এবং ল্যাপটপ, এবং এরপর অল ল্যাপটপ এবং এরপর পিসি। তো এক্ষেত্রে আপনি দেখেন এই যে ব্রেড ক্রাম্বটা ইউজ করছে এটা হলো ই কমার্সের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এখানে আরো হতে পারে এইচপি ল্যাপটপ ইত্যাদি বা লেবারেল ইত্যাদি, কিন্তু তারা এটা দেখানোর উদাহরণের ক্ষেত্রে এরকম যে ইউজ করা হয় আপনার ওয়েবসাইটের টপে, তো এটাকে বলা হয় ব্রেড ক্রাম্বস। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই। এটা ইউজ করবেন। এটা অনেকে আবার গুগল থেকে ডিইন্ডেক্স করে রাখে, কিন্তু ই কমার্সের জন্য এটা অবশ্যই আপনাকে ইন্ডেক্স করতে হবে এবং এটা ইউজ করতে হবে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ব্রেড ক্রাম্বস কি। তো এরপর হলো ইন্টারনাল এক্সটার্নাল, এটা আপনারা অবশ্যই জানেন যে আমি আর পূর্বে বলেছি। এখন হলো ইউএক্স ইউআই। আপনার ওয়েবসাইটে যখন একদিন ভিজিটর আসবে সে অবশ্যই একটি প্রোডাক্ট কেনার জন্য আসে অথবা প্রোডাক্ট দেখতে আসে। তো এক্ষেত্রে যেন আপনার প্রোডাক্ট পেজটি অর্থাৎ ক্যাটাগরি পেজটি যাতে ইউজারের কাছে খুব ফ্রেন্ডলি মনে হয়, যাতে করে সে সব কিছু বুঝতে পারে। যেমন হতে পারে আপনি ওয়েবসাইটের ক্ষেত্রে মেনু বারটি ঠিক নেই এবং আপনি প্রোডাক্ট কোথা থেকে কিনবে তা ক্লিয়ার বোঝার কোনো উপায় নেই, এ ধরনের কিছু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। যেমন হতে পারে আপনার সাইটে স্পিড এবং হতে পারে এসএসএল, এগুলি আপনাকে মেনটেন করতে হবে। কারণ এসএসএল হলো ইউজারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার তথ্য অন্য কারো কাছে যেন না যেতে পারে, এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। তো আশা করছি ইউএক্স ইউআই নিয়ে আপনাদের কনফিউশন দূর হয়েছে, কারণ এটা একটি লম্বা বিষয়, আমি শর্টে বলে দিলাম। এরপরে যদি হাসি ক্যাটাগরি পেজ, তো ক্যাটাগরি পেজের ক্ষেত্রে অবশ্যই যেটা করবেন, এটা আমি প্র্যাকটিক্যাল দেখাতে হবে এখন। এই জন্য যদি যাই একটু ওয়েবসাইট দেখাই। তো আমি এখানে স্যামসাং গেলাম। তো দেখেন আমি যখন স্যামসাং ক্যাটাগরিতে আসলাম, এখানে দেখেন সবকিছু স্যামসাং এর। এখন এই যে ক্যাটাগরি, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমি দেখাই। এখানে কি ছিল, টাইটেল, ফাইল নেম ইত্যাদি আমরা পূর্বে শিখেছি। তো এখন আমি প্র্যাকটিক্যাল বলছি যে আপনার এখানে ক্যাটাগরি পেজের ক্ষেত্রে অবশ্যই আপনার টাইটেলটি প্রথম দিকে থাকবে, যেটা আমি দেখি এরা টাইটেল কি ইউজ করছে। তো দেখেন এরা টাইটেলটি H1 এ রেখেছে, গেট ইউর প্রেফারেবল স্যামসাং মনিটরস উইথিন দ্য বেস্ট প্রাইসিং বাংলাদেশ। এই টাইটেলটি যেন H1 এ থাকে। তো সাধারণত তারা H1 ট্যাগটি নিচে ইউজ করছে, যার কারণে আপনি দেখতে পাচ্ছেন না। এবং এরপরে হলো ইমেজের ক্ষেত্রে আমি বলেছি ইমেজের ক্ষেত্রে কি করবেন। এবং এরপরে যে বিষয়টি থাকে ব্রেড ক্রাম্বস, তো তারা সাধারণত ব্রেড ক্রাম্বস থেকে দেখেন এই তারা ইউজ করছে যেমন মনিটর থেকে তার স্যামসাং। তো এক্ষেত্রে আমি আরেকটা ক্লিক করি, এখানে আরেকটা ট্যাব বেড়ে যাবে, যেটাকে আমরা ব্রেড ক্রাম্বস, আমি একটু পরে আবার দেখাচ্ছি। এরপরে হলো আপনি কন্টেন্ট কোথায় দিবেন। কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রে যেহেতু আপনি এটি ই কমার্স ওয়েবসাইট, কন্টেন্ট যদি আপনি শুরুর দিকে দিয়ে রাখেন তো এক্ষেত্রে অবশ্যই আপনার এটা ইউজার ফ্রেন্ডলি না।
তবে আপনি চেষ্টা করতে পারেন এখানে 100 থেকে 200 ওয়ার্ডের একটি কন্টেন্ট দেওয়ার জন্য, যেহেতু প্রথম দিকে একটি কন্টেন্ট রাখার জন্য এরা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর সিগন্যাল, তো এখানে আপনি দিতে পারেন। তবে বেশি ওয়ার্ড ইউজ করলে অবশ্যই এটা ঠিক না। অনেক ওয়েবসাইটার ইউজ করে আজকাল, কারণ এসইও করার জন্য। আপনি চেষ্টা করলে এটা করতে পারেন, কিন্তু এক্ষেত্রে আপনি যদি একাধিক ওয়ার্ড যেমন 500 থেকে 1000 ওয়ার্ড ইউজ করেন প্রথম দিকে, এক্ষেত্রে এটা ঠিক না। কারণ ই কমার্স ক্ষেত্রে সাধারণত মানুষ প্রোডাক্ট বেস দেখে সার্চ করে, এখানে কেউ কন্টেন্ট পড়তে আসে না। তো এক্ষেত্রে আপনি এটা মাথায় রাখা উচিত। এবং কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রে এখানে নিচের দিকে দিবেন, যে দেখে এরা ইউজ করছে কিনা দেখি। এই দেখেন এরা কন্টেন্ট ইউজ করছে, এই তারা কিন্তু এই কন্টেন্ট, এই যে টাইটেলটি H1 ইউজ করছে এবং কন্টেন্টটা এখানে দিয়ে দিয়েছে, যেটা আমি আপনাকে বলেছিলাম যে কন্টেন্ট নিচের দিকে দিবেন। এবং আরেকটি কথা বলি, আপনি ইচ্ছে করলে এখানে একটি ভিডিও দিতে পারেন, কারণ ভিডিও ইউজ করলে এটা আরও ইউজার ফ্রেন্ডলি হয় এবং এটা এসইও ফ্রেন্ডলি হয়। তো সাধারণত আপনি চেষ্টা করবেন একটা ভিডিও দেওয়ার জন্য, যাতে আপনার সাইডে লোডিং স্পিডে প্রবলেম না থাকে। এবং ভিডিওটা দিবেন এই সম্পর্কে যে তারা কিভাবে ল্যাপটপটি কিনতে পারে এবং ল্যাপটপ কিনলে কি বেনিফিট হয়। আপনি চেষ্টা করেন শর্ট 30 সেকেন্ড 1 মিনিট এরকম একটি ভিডিও দেওয়ার জন্য। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে এরা এসইওর ক্ষেত্রে অনেক হেল্প করবে। আরেকটা কথা মাথায় রাখবেন, সেটা হলো প্রোডাক্ট পেজের ক্ষেত্রে, যেটা আমি আবার একটু বলে দিই এখানে। তো দেখেন আমি যে ব্রেড ক্যামের কথা বলছিলাম, তো দেখেন মনিটর স্যামসাং থেকে প্রোডাক্ট পেজ। তো নর্মালি আপনি যখনই একটি প্রোডাক্ট কখনোই র্যাঙ্ক করে না, সাধারণত ক্যাটাগরি পেজকে অপটিমাইজ করতে হয়, যেটা আমি আপনাদেরকে বলেছি ক্যাটাগরি পেজ কীভাবে অপটিমাইজ করবেন। আপনার ওভারঅল ভিডিও সব বুঝতে পেরেছেন। তো এক্ষেত্রে আপনি যেটা করবেন, প্রোডাক্টের নামটা ইউনিক দেওয়ার পর এবং এটা একটা হেডিংয়ে রাখার ট্রাই করবেন, যাতে করে এই প্রোডাক্টের নাম লিখে আপনার এই প্রোডাক্টে র্যাঙ্ক করে। এবং এই প্রোডাক্টটা লেখার ক্ষেত্রে আপনি ইউনিক লেখার চেষ্টা করবেন। দেখুন তারা এখানে যে ডিসক্রিপশন দিয়ে সব ইউনিক বুলেট পয়েন্ট ইউজ করেছে, আপনি চেষ্টা করবেন এটা ইউনিক রাখার জন্য। এবং আপনি চেষ্টা করবেন এখানে ইউজার ফ্রেন্ডলি, যেন ইউজার আপনি প্রোডাক্টটি দেখে কিনতে পারে সহজে, এইটা আপনি মাথায় রাখবেন। কারণ এখানে আপনি প্রোডাক্টটা দেখে নিলে ইউজার যে কোথা থেকে কিনে বুঝতে পারছেন, এটা আসলে ঠিক, এটা আসলে ইউজার ফ্রেন্ডলি না। এবং তারা দেখেন এখানে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো রাখছে, যারা কিন্তু তারা শেয়ার করতে পারে খুব সহজে, এবং দেখেন তার সহজেই এই প্রোডাক্টটি বাই করতে পারবে। তবে এখানে তাদের লাইভ চ্যাট করার মতো সম্ভবত মেবি নাই। এখানে লাইভ চ্যাট করার জন্য আবার দিত এটা ক্লিয়ার হয়ে যেত, এবং যদি আরও একটা ভিডিও দিত তো আরও ফ্রেন্ডলি হতো। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনি প্রোডাক্ট পেজটি এখানে ইউনিক রাখার জন্য আপনি প্রোডাক্ট নেম এবং প্রোডাক্টটি ইমেজ যেন কোয়ালিটিফুল হয় ইত্যাদি আপনি মাথায় রেখে অবশ্যই করবেন। আশা করছি এটা ভালো বেনিফিট হবেন। তো আশা করছি আপনার ই কমার্স এসইও নিয়ে যে কনফিউশন ছিল, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তো আপকামিং ডেতে আমি এসইও নিয়ে আরও ক্লাস দিব, আপনারা এর ক্ষেত্রে অ্যাডভান্সে এসইও লেভেল এটা শিখতে পারবেন। তো এক্ষেত্রে ই কমার্সের ক্ষেত্রে যে পার্থক্যগুলি ছিল এগুলো আমি আজকে বলে দিলাম। তো আশা করছি আপনি ভিডিও সম্পূর্ণ। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করে দেবেন, এবং যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি আশা করব সেগুলো উত্তর দেওয়ার জন্য। এবং এর পরবর্তী ভিডিও হলো ওয়ার্ডপ্রেস নিয়ে। আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।